হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হচ্ছে মুর্শিদাবাদে আমরা গিয়েছিলাম, তো ওখানের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। মুর্শিদাবাদের সবথেকে দর্শনীয় স্থানের মধ্যে প্রথমটি হলো হাজারদুয়ারি প্যালেস। হাজারটা দরজা দ্বারা নির্মিত বলে এই প্যালেসের নাম হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। তখনকার বাংলার নবাব হুমায়ুন জাহ দ্বারা এটা নির্মিত। তো হাজারটা দুয়ার কিন্তু সবকটা আসল নয়, এর মধ্যে কিছু কিন্তু নকল দরজাও রয়েছে। তো হাজারদুয়ারি প্যালেসে ভিতরে কিন্তু মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেওয়া হয় না। হাজারদুয়ারি প্যালেসের ঠিক উল্টো দিকেই রয়েছে ইমামবাড়া মসজিদ। এই মসজিদটি 1848 খ্রিস্টাব্দে মনসুর আলী খান নির্মাণ করেন। তো এটি কিন্তু আগে কাঠের ছিল, পরবর্তীকালে এটিকে নতুন করে নির্মিত করা হয়। তো এরপরে আমরা চলে আসব কাঠগোলা বাগানবাড়িতে। হাজারদুয়ারি থেকে বেরিয়ে ওখানে আপনারা কিন্তু ঘোড়ার গাড়ি করে কাঠগোলা বাগানবাড়িতে আসতে পারেন। আমরা যেহেতু টোটো ভাড়া করেছিলাম, তো এই টোটোতে করেই সারাদিন আমাদের এখানে যা দর্শনীয় স্থানগুলো রয়েছে ওখানে টোটো করেই আমরা সেটা ঘুরেছিলাম। তো এখানে দেখুন পুরো জায়গাটা অনেকটা অঞ্চল জুড়ে বিস্তৃত। এই যে এটা দেখছেন, এটা একটা সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গ পথ থেকে শোনা যায় নাকি এখান থেকে নৌকা করে একদম ডাইরেক্ট হাজারদুয়ারি প্যালেস পর্যন্ত পৌঁছানো যেত। তো এটা যে দেখছেন, এটা হচ্ছে বাগানবাড়ি, মানে এটাই মেন আকর্ষণ। এর ভিতরে অনেক সুন্দর সুন্দর দামি দামি আসবাবপত্র রয়েছে। যেহেতু এখানে সমস্ত কিছুর ভিতরে কোনো ক্যামেরা কিন্তু নিয়ে যাওয়া যায় না, ক্যামেরা সম্পূর্ণ নিষিদ্ধ। তো সেই জন্য প্যালেসের ভিতরে কি জিনিসপত্র আছে সেটা আমি সেভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। কিন্তু বাইরের বাগানটা দেখুন, বাগানবাড়িটা অসম্ভব সুন্দর। এখানে খরগোশও রয়েছে, বিভিন্ন জন্তু জানোয়ার আছে এখানে। এটা একটা বাগান, দেখুন। পুরো অঞ্চলটাই গাছপালা দিয়ে ভর্তি। এখানে অনেক পশু পাখি রাখা আছে। এখানে আরেকটি মন্দিরও আছে, যেটাকে পরেশনাথের মন্দির বলা হয়। পরেশনাথের মন্দিরেও আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে উট পাখি। এটি হচ্ছে জিয়াগঞ্জ কলেজে প্রতিষ্ঠিত শ্রীপদ সিং এবং লক্ষ্মীপদ সিং এটি নির্মাণ করেন। এখানের পুকুরে দেখুন মাছগুলো এত সুন্দর, মানে এগুলো রঙিন মাছ। এখানে আপনি যদি কোনো খাবার দেন, মানে শুকনো মুড়ি বা কোনো কিছু যদি দেন, দেখুন মাছগুলো পুরো উপরে উঠে আসবে। এটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছে। এখানে চারধারে ঘাট আছে। এই ঘাট থেকে মানে বাগানবাড়িতে যারা বসবাস করতেন আগে, ওনারা এই ঘাট দিয়ে নামতেন এবং সমস্ত কাজকর্ম এখানে করতেন। ওটা এখনও সংরক্ষণ করা আছে। কাঠগোলা বাগানবাড়ির ভিতরে ক্যামেরা এমনিতে অ্যালাউ নেই, সেটা আমি আগেই বলেছিলাম, বাট যতটা সম্ভব হয়েছে লুকিয়ে ছড়িয়ে ক্যামেরা করা হয়েছে। তো এখানের এই যে সিঁড়িটা দেখছেন, এখানে কিন্তু কোনো সাপোর্ট ছাড়াই এই সিঁড়িটা করা হয়েছে। দেখুন এটা হচ্ছে পালকি। এটা কিন্তু পুরোটাই এই বাগানবাড়ির ভিতরেরই আমি সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। ওখানের আসবাবপত্র, ওখানের বাগান। এটা হচ্ছে পরেশনাথের মন্দির, যেটা জৈন মন্দির, আমি যেটা আপনাদেরকে বলছিলাম। আমরা গিয়েছিলাম এখানে ধরুন ওই জানুয়ারি মাসের শেষের দিকে, তখন শীত ছিল। তো এখানে কিন্তু বোটিং করাও যায়, আপনারা চাইলে বোটিং করতে পারেন। এখানে চারিদিকে অনেক ফুলের চাষ হয়েছে। দেখুন অনেক ধরনের ফুল। এখানে হাঁসও চড়ছে ওই পুকুরটার মধ্যেই। আর এটা তো পুরোটাই গাছ দিয়ে ঘেরা। এরপরে আমরা আপনাদের কাছে আসব জগৎ শেঠের বাড়িতে।
এটি হচ্ছে জগৎ শেঠের বাড়ি, হাউস অফ জগৎ শেঠ। জগৎ শেঠ আসলে কোনো ব্যক্তির নাম ছিল না, এটা ছিল একটা পারিবারিক উপাধি। ওনারা বাঙালি ছিলেন না, ওনাদের আদি নিবাস ছিল রাজস্থানের যোধপুরের নাগর অঞ্চলের। তো এনারা খুব ধনী ব্যক্তি ছিলেন। দেখুন, এটা হচ্ছে বাড়ির মধ্যেই একটা গুপ্ত সুড়ঙ্গ পথ। এখানে ছবি তোলা নিষিদ্ধ। তো এখন বর্তমানে এই জগৎ শেঠের বাড়িটা একটা মিউজিয়ামে পরিণত হয়েছে। এখানে সমস্ত আগেকার দিনের সব আসবাবপত্র, সমস্ত মুদ্রা, অনেক কিছু এর মধ্যে কিন্তু গচ্ছিত আছে। এবং বাড়িটা দেখুন, অনেক সুন্দর কারুকার্য করা এই বাড়িটি তৈরি। এরা অনেক ধনী পরিবার ছিলেন। এনারা মানে ব্যাংকার হিসাবে কাজ করতেন। অষ্টাদশ শতাব্দীর গোড়ার দিকে ফতেচাঁদকে জগৎ শেঠ উপাধি দেয়া হয়েছিল। এরপরে আমরা আসব নসিপুর রাজবাড়িতে। নসিপুর রাজবাড়িটি হলো ইতিহাস প্রসিদ্ধ রাজা দেবী সিংহ এই রাজবাড়িটি তৈরি করেন। দেবী সিংহের আদি বাড়ি ছিল পানিপথে। মুর্শিদাবাদ যখন চরম উন্নতির শিখরে দেবী সিংহ তখন সুদূর পানিপথ হতে ব্যবসা করার উদ্দেশ্যে মুর্শিদাবাদে আগমন করেন। পরে তিনি দেওয়ান রেজা খাঁর অধীনে চাকরি গ্রহণ করেন এবং ইংরেজ কোম্পানির অধীনে রেভিনিউ কালেক্টর পদে ভূষিত হন। এখন বর্তমানে নসিপুর রাজ প্যালেস পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এখানকার দর্শনীয় বিষয়বস্তু হলো নসিপুর রোজ অ্যাসেট প্যালেস, মিউজিয়াম, আর্ট গ্যালারি, মোগল যুগের ভাস্কর্য, জাফরি পাথরের জাল, তৈলচিত্র, মন্দিরের মধ্যে বহু পুরাতন অষ্টধাতু, কোষ্ঠী পাথর এবং শ্বেত পাথরের দেবদেবীর মূর্তি বর্তমানে বিদ্যমান। এখানে নিয়মিত পূজা অর্চনা হয়। এছাড়াও বিখ্যাত রথ ঝুলন যাত্রা প্রতি বৎসর অনুষ্ঠিত হয়। এই রাজবাড়ি পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় বিষয়বস্তু। আর এখানে যারা কর নিয়ে ফেরত দিত না তাদেরকে এখানে ফাঁসি দেওয়া হতো। এরপরেই নসিপুর রাজবাড়ির ঠিক দক্ষিণ পশ্চিম থেকে 40-50 মিটার গেলেই নসিপুর বড় আখড়া পাওয়া যাবে। এখানে রামানুজ সম্প্রদায়ভুক্ত সাধু সন্তগণ অবস্থান করে। এখানে দেবদেবী বিগ্রহগণের নিত্য সেবা পূজা এবং শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব পালন করা হয়। এখানে বিশাল মেলা বসে, যাহা 5 দিন ধরে চলে। বহু দূর দূরান্ত থেকে প্রচুর যাত্রী এখানে একসাথে মিলিত হয়। তীর্থকালে অনেক সাধুসন্ত এবং এখানে আশ্রয় লাভ করেন এবং ভোজনও দান পেয়ে থাকেন। এরপর আসবো আজিমুন্নেসার সমাধি। নসিপুর যাওয়ার পথে মহিমাপুর ফাঁড়ির বিপরীত দিকে মুর্শিদকুলি খাঁর কন্যা সুজা খাঁর স্ত্রী আজিমুন্নেসার সমাধি অবস্থিত। শোনা যায় একবার তিনি ভয়ানক অসুস্থ হয়ে পড়ায় হাকিম সাহেবের নির্দেশে প্রতিদিন একটা মানব শিশুর লিভার দিয়ে ওষুধ তৈরি করে দেওয়া হতো অত্যন্ত গোপনীয়ভাবে। পরে বেগম সাহেবা সুস্থ হওয়ার পর মানবদেহের কলিজায় আসক্ত হয়ে পড়েন। এতে নবাব মুর্শিদকুলি খাঁর নির্দেশে বেগমকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হয়। আর এখানেই তার সমাধি দেয়া হয়েছিল। এরপর আমরা চলে যাব কাটরা মসজিদ। এটি হচ্ছে মুর্শিদকুলি খাঁর সমাধি এখানে অবস্থিত। লালবাগ সাব জেলের নিকট চৌমাথা রাস্তা হতে পূর্ব দিকে পিচ রাস্তা ধরে রেল লাইন পার হয়ে উত্তর দিকে 2 কিলোমিটার গেলেই রাস্তার পূর্ব পাশে কাটরা বাজারের নিকটে এই মসজিদ দেখা যায়। 1723 থেকে 24 মাত্র 2 বছরের মধ্যে তৎকালীন বাংলার সুবাদার মুর্শিদকুলি খাঁ নিজ সমাধিস্থল রূপে ইহা নির্মাণ করেছিলেন। মুর্শিদকুলি খাঁ দাক্ষিণাত্যের কোন এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে দাস ব্যবসায়ীগণ তাকে অপহরণ করে ইস্পাহানে এক ধনী মুসলমানের নিকট বিক্রয় করেন। পরে তার প্রভু তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন এবং মোগল বাদশাহের কোষাধ্যক্ষে নিযুক্ত হন ও রাজস্ব আদায়ের স্বনিপুণ সূত্র বাদশাহ ঔরঙ্গজেবের নিকট পেশ করে তাকে চমৎকৃত করেন। পরে তিনি নবাব হন।
তো এই মসজিদ কিন্তু অসম্ভব কারুকার্যময়ভাবে নির্মিত ছিল, কিন্তু শোনা যায় যে এটি ভূমিকম্পে কিছুটা নষ্ট হয়ে গিয়েছিল। এটিরও মসজিদটার চারপাশে অনেক বাগান দ্বারা সুসজ্জিত করা আছে। এরপর আমরা যাব মতিঝিলে। এটা হচ্ছে মতিঝিলের গেট। নবাব আলীবর্দীর সময় মুর্শিদাবাদে অনেক অট্টালিকা প্রস্তুত করবার জন্য ইটের প্রয়োজন হয়েছিল, আর যে সমস্ত খাত কাটা হয়েছিল উক্ত খাতগুলি মতিঝিলে পরিণত হয়। মতিঝিলের রক্ষণাবেক্ষণের জন্য আলীবর্দী খাঁ তার জামাতা নওজাজ মোহাম্মদ এই ঝিলের তীরে নিজের পত্নী মেহেরুন্নাসের বসবাসের জন্য একটা অপূর্ব সুন্দর অট্টালিকা প্রস্তুত করেন। মতিঝিলের এই প্রাসাদের নাম ছিল সাংহি দালান। এই প্রাসাদ এখন অধুনা লুপ্ত, কিন্তু আমরা ইতিহাসের পাতায় মতিঝিল সম্পর্কে অনেক কিছুই শুনেছি, কিন্তু এখন সেই মতিঝিল প্রায় ধ্বংসাবশেষেই পরিণত হয়েছে। মতিঝিলে এগুলো কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়েছে। এখানে বিভিন্ন নবাবদের বংশ পরম্পরায় সবার ছবি দেওয়া আছে, কিন্তু প্রায় জিনিসই এখন রক্ষণাবেক্ষণের অভাবে এখানে পুরো লুপ্ত প্রায়। মতিঝিলে এটা দেখছেন, এটা একটা জানলা দরজাবিহীন প্রকোষ্ঠ, যার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার এবং প্রস্থ হচ্ছে 6.50 মিটার, যার উচ্চতা হচ্ছে 2.40 মিটার। এটি একটা বিস্ময়কর বস্তু। অনেকে অনুমান করেন যে এটা একটা ঘসেটি বেগমের ধনভাণ্ডার, আবার কেউ কেউ এরকমও বলেন যে সিরাজ মতিঝিল লুট করে যখন ঘসেটি বেগমকে নিয়ে যাচ্ছিলেন, তখন ঘসেটি বেগমের অন্তঃপুরের সহচরীদের এখানে কবর দেওয়া হয়, পরে চতুর্দিকে প্রাচীর দ্বারা বন্ধ করে দেওয়া হয়। অ্যাকচুয়ালি এখানে কি আছে কেউই এখনো পর্যন্ত জানে না। এখানে বলছে পদ্মপুকুর, কিন্তু এখানে পুকুর তো, পদ্ম তো অনেক দূরের কথা, কিন্তু পুকুরের নামমাত্র নেই। সামনে লেখা আছে গার্ডেন বোর্ড, কিন্তু এখানে কিছুই নেই। দেখুন, সব কিছুই এখন লুপ্ত প্রায়। অথচ এখানে এন্ট্রি ফিস আপনার প্রায় 30 টাকার উপরে নেওয়া হয়। প্রত্যেক দিন কিন্তু প্রচুর ক্যান্ডিডেট এখানে লোকজন আসে। দেখুন, এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড বলে লেখা আছে, কিন্তু এই দেখুন সামনে কিছুই নেই। পুরো জল শুকনো, সমস্ত মেশিনও খোলা। মানে এই ইকো পার্কটার মধ্যে সেই যে আকর্ষণ সেগুলো কিছুই নেই। তো এরপরে আমরা চলে আসবো, এটা তার পরের দিনকে, বিষ্ণুপ্রিয়া কালী মন্দির। এটা খুব শুনেছি বিখ্যাত একটা মন্দির, মা কালীর। দেখুন মায়ের মূর্তিটা, এটা হচ্ছে মন্দিরটা। এরপরে আমরা আর একটা জায়গায় চলে যাব ঠাকুর মন্দির স্থানে, সেটা হচ্ছে পাতালেশ্বর মন্দির। তো পাতালেশ্বর মন্দিরটি হচ্ছে মহাদেবের মন্দির। এটা মন্দিরের বাইরের অংশটা। এত সুন্দর করে এত বড় একটা মহাদেবের মূর্তি এখানে করা হয়েছে। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি মন্দিরের ভিতরে এত সুন্দর একটা পরিবেশ, চারিদিকে শান্ত নিরিবিলি, বট গাছে ঘেরা একদম মন্দিরটা। এখানে শুধু যে মহাদেবেরই মূর্তি আছে সেরকম নয়, মা মনসার মূর্তি আছে, আরও অনেক ঠাকুরই এখানে আছে। এখানেও খুব শান্ত শিষ্টভাবে আপনারা পুজো দিতে পারবেন, মন্দিরে এখানে বসতে পারবেন। এটা হচ্ছে মেন শিবলিঙ্গ, এটাই পাতালেশ্বর বাবা। আমার তো বেশ ভালো লেগেছে জায়গাটা। আপনারাও চাইলে একবার এখানে এসে ঘুরে যেতে পারেন। এখানে সময় কাটানো যায় বেশ ভালোভাবে। মুর্শিদাবাদে আরও অনেক দেখার জায়গা আছে, কিন্তু সব জায়গায় তো যাওয়ার সময় হয়নি। তো যেগুলো আমরা গিয়েছিলাম সেগুলোই আপনাদের সামনে তুলে ধরলাম। এটা হচ্ছে কাসিম বাজার ছোট রাজবাড়ি। বড় রাজবাড়ি একটা আছে যেটা আমাদের যাওয়া হয়ে ওঠেনি, এটা হচ্ছে ছোট রাজবাড়ি। তো এখানে আমরা গিয়েছিলাম, আমার বেশ ভালো লেগেছে, কারণ এখানে অলরেডি রক্ষণাবেক্ষণ খুব ভালো করে হয়, কারণ এখানে মানুষজন বসবাস করে। সুগার অ্যান্ড স্পাইসের যিনি সুগার অ্যান্ড স্পাইসের যিনি মালিক, তিনি হচ্ছেন এই রয় বাড়ির পুত্রবধূ।
তো স্বাভাবিকভাবেই ওনাদের মালিকানা বা বংশ পরম্পরা কিন্তু এখনও জীবিত আছে এবং খুব ভালো করে রক্ষণাবেক্ষণও করা হয়। আমরা এখানে লাঞ্চ সেরেছিলাম, এদের রাজবাড়ির যে স্পেশাল লাঞ্চ যে থালি সেটা ছিল। তো এখানে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে ভাড়াও দেয়া হয়। আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে ওখানে একটা বিয়েবাড়ি হচ্ছিল, তো বিয়েবাড়ির হল মানে বিয়েবাড়ি হিসাবে ভাড়া নিয়েছিল। আর এটা হচ্ছে রাজবাড়ির ভিতরের অংশ। দেখুন সব চারিদিকে আসবাবপত্র সুন্দর করে গোছানো আছে, কিন্তু ইউজ হয় এগুলো সবটাই ইউজ হয়। কিছু তো আগের জিনিসপত্র এখানে আছেই। এই যে দেখুন, এই যে নাচঘর, এটা হচ্ছে বাইরেটা। তারপরে এখানে রানীমা যখন স্নানে যেতেন এই পালকিতে করে যেতেন এবং পালকিতে করেই ফিরতেন, সেই পালকিটাও এখানে সংরক্ষিত করা আছে। এখানে বিভিন্ন সব পূর্বপুরুষদের ছবি দেওয়া আছে, অনেক হাতের কাজের সমস্ত কিছু এখানে দেয়ালে টাঙানো আছে। আর এটা দেখুন, রাজবাড়ির যে তারা খাবার দাবার খেতেন, তো সেই সমস্ত আসবাবপত্র এখানে আছে। অনেক দামি দামি আসবাবপত্র রাজাদের যেরকম হয় আর কি। এখানে এই রাজবাড়ির ভিতরে এটা একটা বিচার সভা টাইপের। এখানে সমস্ত কিছু আর কি বিচার সভা আর কি বসানো হতো, যেটা শুনলাম এখানে যারা থাকেন গাইড হিসাবে যারা থাকেন তারা বলছিলেন। এখানে অনেক প্রাইজপত্রও এখানে দেখছিলাম। রাজবাড়ির পুরো জায়গাটাই আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে রাজহাঁস চড়ছে। রাজবাড়ির এটা পুরোপুরি পিছন দিক। এখানে হচ্ছে গেস্ট হাউস আছে, মানে এখানে যে বললাম যে কোনো অনুষ্ঠানে ভাড়া নেওয়া হয় বা ভাড়া দেওয়া হয়, তো সেই সমস্ত মানুষজন এখানে এসে থাকতে পারে। এখানে আলাদা ভাড়া, একদিনেরই প্রায় অনেক ভাড়া। এই যে পুকুরটা দেখছেন, এই পুকুরটা হচ্ছে স্নানের ঘাট। তো এখানে ওই বিয়েবাড়ি চলছে, সেজন্য পুরোটাই ওরা ভাড়া নিয়েছে। এখানে একটা ঠাকুর ঘর, আর এই যে এই বিড়ালটা সমানে সবার পায়ে পায়ে ঘুরছিল। এখানে দেখুন কত বড় একটা ঘট, ঠাকুরের ঘট এটা। এখানে সম্ভবত দুর্গা পূজা হয়। এটা পুরো ঠাকুরের মানে দালান, যেখানে হচ্ছে আপনার বছরে পুজো হয়। অন্নপূর্ণা পুজো হোক বা দুর্গা পুজো হোক, এখানে পুজো হয়, সেটা বোঝাই যাচ্ছে। আর এই যে বললাম না আমি যে এখানে বিয়েবাড়ি বুকিং করা হয়, এখানে দেখুন সেদিনকে একটা বিয়েবাড়ি হচ্ছিল। ফেরার পথে এটা একটা দেখলাম, একটা সিমেন্ট্রি। এটা ওলন্দাজদের টোটাল 39 জনকে এখানে কবর দেওয়া হয়েছিল। তো সন্ধেবেলা আমরা একটু বেরিয়ে পড়েছিলাম বহরমপুরের এদিক ওদিক একটু দেখতে, এখানের পরিবেশ কীরকম। তো আমার সব কিছু মিলিয়ে মুর্শিদাবাদ বা বহরমপুর বেশ ভালোই লাগলো, খুব ভালো একটা জায়গা। আপনারা চাইলে আপনারা ওখানে ঘুরে আসতে পারেন। আর আরেকটা ব্যাপার, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই এন্ড করছি। এরপরে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো তোমরা কিন্তু সকলে আমার পাশে থেকো, সঙ্গে থেকো।